হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার এমসিইউ কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম এবং আমরা 39 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি। আজকে আমরা 40 নম্বর কোয়েশ্চেন থেকে দেখব। এখানে যে টপিকটা বেসিসে কোয়েশ্চেনগুলো করেছে সেটা কি, ধারকত্বের ধারণা, মানে যে ক্যাপাসিট্যান্স, আমরা যে ক্যাপাসিট্যান্স পড়ছি না, ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্স রিলেটেড এখানে কোয়েশ্চেন করেছে তোমার, বুঝতে পারলে? ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি সমান্তরাল পাত ধারককে আহিত করা হলো। একটা সমান্তরাল পাত ধারক মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, রাইট? এরকম প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে। সাপোজ এখানে পজিটিভ ভোল্টেজ দিয়েছো, এখানে তুমি নেগেটিভ ভোল্টেজ দিয়েছো, এবং দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্স সেটা তুমি বলছো ডি, এবং যে প্লেটটার যে এরিয়া তুমি সাপোজ বললে প্লেটটার এরিয়া বাবা এ, ঠিক আছে? তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্ষেত্রে যে ক্যাপাসিট্যান্স হয় সেটা কত হয়, সি ইকুয়াল টু ইপসিলন 0 ইন্টু এরিয়া ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন টু প্লেট। যদি তোমার এই যে ক্যাপাসিটারের যে প্লেট দুটোর মাঝখানে যদি কোনো মিডিয়াম দিয়ে দেয়, তখন সেই মিডিয়ামটার একটা পারমিটিভিটি থাকে, থাকে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে, সেটাকে কে দিয়ে বলা হয়ে থাকে। যদি মিডিয়াম থাকে তাহলে তুমি এখানে কে দিয়ে মাল্টিপ্লাই করবে, বুঝতে পারলে? এই জিনিসগুলো তোমরা সবাই জানো। আচ্ছা, বলছে তারপর ব্যাটারি থেকে বিযুক্ত করা হলো, মানে জাস্ট ডিসকানেক্ট করা হলো, মানে এই যে পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ দিয়েছি আমি, কি বলছে, মানে কিছুক্ষণ পরে আহিত করা হচ্ছে, মানে চার্জড হচ্ছে, বুঝতে পারলে? ক্যাপাসিটারকে যখন তুমি একটা এক্সটার্নাল ব্যাটারির সাথে যখন তুমি কানেক্ট করবে, তখনই কি হবে, ব্যাটারি হোক বা এসি সোর্স হোক, তখনই কিন্তু সেই ক্যাপাসিটারটা কিছু পরিমাণ চার্জ স্টোর করে নেবে। বিকজ আমরা জানি সি ইজিক্যাল টু কিউ বাই ভি হয়ে থাকে, বুঝতে পারলে? মানে কিউ ইকুয়াল টু কী হয়, সি ইন্টু ভি হয়। তাহলে ব্যাটারির সাথে যদি যখন যুক্ত করো তখন কি চার্জ স্টোর হবে, এই যে ভি ব্যাটারির ভোল্টেজ, তাই না? ওকে, বলছে যদি ধারকের পাতগুলি অন্তরক হাতল দ্বারা আরও দূরে সরানো হয়। আচ্ছা, এবার কি বলছে, তুমি জাস্ট ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিলে এবং যে প্যারালাল প্লেট দুটো রয়েছে সেই দুটোকে কী করলে, তুমি আস্তে আস্তে দূরে সরিয়ে দিলে, মানে ডিস্টেন্সটাকে তুমি ইনক্রিজ করলে, তাহলে কোনটা কারেক্ট আনসার হবে? তো ফার্স্ট অপশন কি বলছে, বলছে ধারকের আধান বৃদ্ধি পাবে। ওকে, একটু চেক করে নেওয়া যাক। কারণ দেখো, সি ইজিক্যাল টু কিউ বাই ভি, প্রথম কথা, যখন তুমি বাইরে থেকে ব্যাটারি কানেক্ট করবে তবেই না সে চার্জ গিয়ে স্টোর হবে, তাই নয় কি? তাছাড়া তো চার্জ স্টোর হবে না। তাহলে আধান বৃদ্ধি পাওয়ার কোনো গল্প এখানে আসছেই না, আধান এখানে কনস্ট্যান্ট থাকবে, তাই না? বা তুমি এটাকে ইমাজিন করতে পারো এইভাবে যে সি এর মান কত, ইপসিলন এ ডিভাইডেড বাই ডি। তাহলে আধারের মান কি বাড়বে? আধারের মান কিন্তু বাড়বে না, ঠিক আছে? কারণ দেখো, তুমি এখানে বলবে যে এরিয়াটা কনস্ট্যান্ট, ইপসিলন 0 কনস্ট্যান্ট, ফাইন, ভোল্টেজটা কনস্ট্যান্ট বলতে পারো। তাহলে তুমি বলতে পারো যে কিউ প্রপোর্শনাল টু 1/d, ডিস্টেন্স বাড়ার সাথে সাথে আধারের মান কী হচ্ছে দেখো, কমছে, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি জেনারেলি দেখতে গেলে পরে যখন তুমি ব্যাটারি কানেক্ট করছো বা কানেক্ট করা অবস্থায় রয়েছে, তার মানে তুমি চার্জ ভিতরে ঢুকাচ্ছ, মানে চার্জ ক্যাপাসিটারের মধ্যে স্টোর করাচ্ছ। যদি তুমি ব্যাটারি কানেক্ট না করাও তাহলে চার্জ কী করে স্টোর হবে, একদম ফিজিক্যালি ভাবো, তাই না? সুতরাং অপশন এ হতেই পারে না। অপশন বি কী বলছে, পাত দুটির বিভব বৈষম্য বৃদ্ধি পাবে। বিভব বৈষম্য নাকি বিভব প্রভেদ, ঠিক আছে? বলছে বিভব প্রভেদ তাহলে কি ইনক্রিজ করবে, মানে বৈষম্য মানে এরা পার্থক্যের ব্যাপার আসছে না, বৃদ্ধি পাবে কি সেটা ভাবতে হবে আমাদের, তাই তো? বলছে ধারকত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, ডিস্টেন্স তুমি বাড়াচ্ছ, আমি এটাকে এভাবে ভাবতে পারি যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাই তো? ধারকত্ব মানে সি এর মানটা, আবার তুমি বলবে সি ইজিক্যাল টু ইপসিলন 0 এরিয়া বাই ডি, ইপসিলন 0 আর এরিয়া কনস্ট্যান্ট, তাহলে তুমি এখান থেকে বলতেই পারো যে সি প্রপোর্শনাল টু 1/d। ডিস্টেন্স যেহেতু বাড়াচ্ছ তাহলে ক্যাপাসিটেন্স কী হয় বাবা, কমবে, তাহলে অপশন সি হতে পারে না। হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি কি হবে,
শক্তি মানে এনার্জি ফর্মুলা রয়েছে, এটা কি এনার্জি হয় তোমার হাফ সি ভি স্কোয়ার, ভি হচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, এইখানে পোটেনশিয়াল তুমি সরিয়ে দিয়েছো, ফাইন। তার মানে কি মানে ব্যাপারটা হচ্ছে কি, যে দুটো প্লেটের মধ্যে তো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, বিকজ যখন তুমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছিলে তাদের মধ্যে চার্জ স্টোর হয়েছে, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ স্টোর হয়েছে, তাই নয় কি? ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, কারণ এই দুটো কন্ডাক্টর যখন তুমি ব্যাটারির সাথে কানেক্ট করলে তখন কি প্লেটগুলোর মধ্যে চার্জ স্টোর হলো, তাহলে এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। এবার তুই ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিলে, এবার কিছু চার্জ তো এখানে রয়েছে রে বাবা, তাই না? তাহলে যদি চার্জের সেপারেশন হয় মানে পজিটিভ নেগেটিভ, তাহলে কি সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাবে তুমি। ইলেকট্রিক ফিল্ড থাকা মানে সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে। তার মানে দেখো, তুমি যদি এই প্লেটটাকে আস্তে আস্তে দূরে সরাও তাহলে কি পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়বে। তাহলে অপশন বিটা কারেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়ছে যখন তুমি প্লেট দুটোকে দূরে সরাচ্ছ, পোটেনশিয়াল ডিফারেন্স তো বাড়ছে, বুঝতেই পারছি আমরা, তাই না? আচ্ছা, আমি ক্রস চেক করছি অ্যাকচুয়ালি, যে তাহলে শক্তি কি হ্রাস পাবে? তুই বলবি এখানে সি তো ভাই কমছে, তাহলে পরে ভিটা কী হচ্ছে, ভিটা এখানে বাড়ছে, তাহলে আলটিমেট কিন্তু এনার্জিটা কী হচ্ছে আমরা বুঝতে পারছি না, তাই না? মানে যেহেতু দুটোই ভ্যারি করছে এখানটায়, তাহলে এটাকে আমরা একটু মানে অন্যরকমভাবে লিখতে পারি, কারণ আমরা কি জানি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে হাফ সি এর জায়গায় কিউ বাই ভি লেখো, আর এখানে একটা ভি রয়েছে, ভি স্কোয়ার রয়েছে, সরি। তাহলে এটা কাটবে, ওখানে একটা ভি থাকবে, হ্যাঁ, ভির ফর্মে না লিখে না, ভি এর জায়গায় মান বসাই তাহলে বেশি সুবিধা হবে। তাহলে ভি ইজ ইকাল টু কিউ বাই সি হবে, তাহলে ভি ইকাল টু কিউ বাই সি লিখবো, ভি ইকুয়াল টু কিউ বাই সি, তার হোল স্কয়ার লিখতে পারি, তাহলে কিউ বাই সি তোমার আনসার হবে। তাহলে এনার্জি দেখো এটা হচ্ছে, এবার চার্জ আমি বললাম কনস্ট্যান্ট থাকবে, সি এর মানটা কমছে, পোটেনশিয়াল এনার্জিটা কি বাড়বে, তাহলে এনার্জির মানটা কিন্তু বাড়বে, এখানে কমবে বলেছে, এটা হতে পারে না। এবং আমরা দেখতেই পাচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়বে, সেটা তুমি কি করে বলতে পারবে? তুমি এখান থেকেই বলতে পারো যে সি ইজ ইকাল টু কিউ বাই ভি, সি ইজ ইকাল টু আবার ইপসিলন 0 এ বাই ডি, বুঝতে পারলে? তাহলে দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে মানে 1/v প্রপোর্শনাল টু 1/d বলতে পারি, কারণ ইপসিলন 0 ইন্টু এ কনস্ট্যান্ট, কিউটাও কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু ডি বলতে পারো। সুতরাং ডি ইনক্রিজ করলে পরে ভি এর মানটাও ইনক্রিজ করবে, এটা ম্যাথমেটিক্যালি হয়ে গেল। আর আমি ফিজিক্যালি জেনারেলি যেটা বললাম এখানটায়, যে প্রথমে তো এরকম ছিল, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কতখানি ছিল, এইটুকুনি ছিল, যখন তুমি ডিস্টেন্স বাড়াচ্ছ পোটেনশিয়াল ডিফারেন্স দেখো বেড়ে গেছে, এতখানি হয়ে গেছে, বুঝতে পারলে? এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, অনেক কিছু বোঝার আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 41 নম্বর কোশ্চেনটা বলছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক হয়, তাহলে এনের মান কত? এই তো একদম পাতি কোশ্চেন, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এখানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে, এটা প্লেট যার এরিয়া ধরলাম আমি এ, আর প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স তুমি ডি ধরেছো, ঠিক আছে? এখানে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিট্যান্স কতখানি হয়? সি ইকুয়াল ইপসিলন 0 এ বাই ডি, এটা আমরা জানি। এবার ইপসিলন 0 এন্ড এ কনস্ট্যান্ট, সুতরাং সি প্রপোর্শনাল টু ডি হবে, ফাইন। তাহলে ডিটাকে আমরা কি লিখতে পারি? ডি টু দি পাওয়ার -1, তাহলে এন এর মানে এখানে কত? -1, তাহলে এন ইকুয়াল টু -1টাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, অপশন সরি, আচ্ছা অপশন এখানে সি হবে। কোশ্চেন 42 বলছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে, একদম সিম্পল জিনিস। তাহলে কি পেয়েছো তুমি বাবা? এই তো ফর্মুলা, যে সি ইকুয়াল টু ইপসিলন 0 এ ডিভাইডেড বাই ডি। তাহলে আমি যদি এক এক করে বলি, প্রথম কেস সি প্রপোর্শনাল টু এ, সেকেন্ড সি প্রপোর্শনাল টু 1/d, থার্ড যে সি প্রপোর্শনাল টু মিডিয়াম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। দেখো যে এরিয়া যদি বাড়ে ক্যাপাসিট্যান্স বাড়বে,
ডিস্টেন্স বাড়লে ক্যাপাসিট্যান্স কমবে। ডাইলেকট্রিক মিডিয়াম বাড়লে পরে মানে মিডিয়াম যদি ইনসার্ট করা হয় দুটো প্যারালাল প্লেটের মধ্যে তাহলে কিন্তু ক্যাপাসিট্যান্স ইনক্রিজ করবে। বুঝতে পারলে? এবার আমাদের কোশ্চেনটা কী বলেছে, সেগুলো বলছি যে সরি বলছি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে কিসের ওপর? পাত দুটির বেধের উপর না, পাতের বেধ এর উপর ডিপেন্ড করে না। পাতের বেধতে মোটা হতে পারে সরু হতে পারে, তার উপর ডিপেন্ড করে না, এটা হতে পারে না। পাত দুটিতে সঞ্চিত আধানের ওপর না, সেটার উপর ডিপেন্ড করে না। পেলে কি তাই আধানের উপর ডিপেন্ড করে সেটা দেখালাম না? দেখাইনি। পাত দুটির মধ্যে বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করে নাকি পাত দুটির মধ্যে দূরত্ব? বিভব পার্থক্য কি ছিল? ছিল না, কিন্তু দূরত্ব কিন্তু অবশ্যই ছিল। সুতরাং দূরত্ব তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই যে এখানে দেখালাম, দেখো এই দূরত্বের উপর কিন্তু ডিপেন্ড করে। বুঝতে পারলে কীভাবে ডিপেন্ড করে? ইনভার্সলি ডিপেন্ড করে, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। মানে ডিস্টেন্স বাড়লে পরে ক্যাপাসিট্যান্স কমবে, ডিস্টেন্স কমলে ক্যাপাসিট্যান্স বাড়বে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান ডি, এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট D/2 বেধের একটি ধাতব টুকরোকে পাত দুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। যে ধাতব পাত ঢোকানোর পরে ও আগে ধারকত্বের অনুপাত কত হবে, মানে কত হবে? 43, কোয়েশ্চেন নাম্বার 43। দেখো কোয়েশ্চেনটা বোঝার আছে। প্রথমে এরকম প্যারালাল প্লেট ক্যাপাসিটার ছিল আমাদের কাছে, সরি এবারে প্যারালাল প্লেট ক্যাপাসিটার ছিল, ঠিক আছে? তাহলে এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এর ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কতখানি বলো তো? C = বলবো ε0 এরিয়া ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার কি বলছে যে এই যে দুটো মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এর মাঝখান বরাবর মানে মাঝখানে একটা কি করা হলো, একটা কন্ডাক্টর ঢোকানো হলো। বুঝতে পারলে? তাহলে এর ক্ষেত্রে যেরকম কি ছিল, এখান থেকে এইটুকুনি ডি ছিল, এর এরিয়াটা এ ছিল, মিডিয়াম নেই, ε0 ছিল, ফাইন। এইবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এইখান থেকে এইটুকুনি D/2 কোশ্চেনে বলে দিয়েছে, আর পুরোটা কত? পুরোটা তোমার ডি, তাহলে আবার এইটুকুনি কত বাবা? D/2 হবে। বুঝতে পারলে? এবার তার মানে এখানে তুমি সাপোজ পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, এখানে সাপোজ তুমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছো। তাহলে গল্পটা কেমন হচ্ছে, যখন এই পুরোটা কিন্তু একটা তাহলে এখন কন্ডাক্টর হয়ে গেল। ওই যে বললাম একটা কি বেধের উপর ডিপেন্ড করে না। সুতরাং এই কন্ডাক্টরটা জানি ইমাজিন করতে পারি আমরা এইখান থেকে, এইটা তার এন্ডিং পয়েন্ট। বুঝতে পারলে? বা এটাকে যদি তুমি পজিটিভ ভোল্টেজ দিয়েছো, সুতরাং এখানে ভি মানে প্লাস পজিটিভ চার্জ স্টোর হবে, তাই তো? এটা কন্ডাক্টর, তাহলে এই পুরোটার মধ্যেই কি এখানে পজিটিভ চার্জ স্টোর হচ্ছে, এখানটায় হলো, আউটসাইডে হবে আর কি। কন্ডাক্টরের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না এবং চার্জ থাকে না, আর এইখানটা তোমার নেগেটিভ চার্জ কিন্তু স্টোর হচ্ছে। তাহলে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি কিন্তু পাচ্ছ। এবং এদের ডিস্টেন্সটা তোমার D/2। তাহলে এই ক্ষেত্রে তোমার যে ক্যাপাসিট্যান্সটা হবে সেটা C' বলছি আমি, ε0, মিডিয়াম তো বাবা ε0, এরিয়া তো বাবা একই আছে, ডিস্টেন্স কিন্তু এখানে শুধু কমেছে, D/2 হয়েছে। বুঝতে পারলে? এটা তোমার 1 নম্বর ছিল। তাহলে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে রেশিও বের করতে বলেছে। সুতরাং C/C', তাহলে C তোমার ε0 A/D আর ε0 A/D/D। বুঝতে পারলে? এখানে ε0 A ε0 যে কেটে গেল, এখানে DD কেটে গেল। এটা যদি ওপরে নিই, দেখো এর ওপরে নিলে পরে 2 হবে, মানে হাফ হবে। ঠিক করলাম তো? এটা D/2 মানে এটাকে আমি যদি ভেঙে লিখতাম, এরকম লিখতাম না, C/C' = ε0 A/D ইন্টু ε0 A থাকতো D/2 D
বাই টু, এটাকে এরকমভাবে লিখি 1d/2। এবার দেখো কাটাকাটি করো, এপসিলন জিরো কেটে গেল, ডি ক্যান্সেল হয়ে গেল, সুতরাং শুধুমাত্র কী পড়ে থাকছে, c/c প্রাইম ইকুয়াল টু 1/2, এটা পড়ে থাকছে। এটাই তোমার আনসার হবে অপশন এ 2:1। আচ্ছা, কার বাই কার বলে ঢোকানোর পরে, তারপর ঢোকানোর আগে। আচ্ছা, ঢোকানোর পরে তো সি প্রাইম ছিল, তাহলে এটাকে তুমি এরকম লিখবে যে সি প্রাইম বাই সি ইকুয়াল টু 2/1, বা সি প্রাইম ইস টু সি ইকুয়াল টু 2:1। এইটা তোমার আনসার। সেই সিকোয়েন্সগুলো তোমরা একটু দেখে নেবে, বুঝতে পারলে, তারপরে কাকে বলেছে দেখে নেবে তোমরা ভালো করে। আচ্ছা, 44 নম্বর কোশ্চেন কী বলছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি পরিবাহী গোলক, একটা গোলক নিয়েছে তুমি, যার ব্যাসার্ধ তোমার ব্যাসার্ধই বলেছে 10 সেন্টিমিটার। বলছে গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে এই ব্যাটাকে একটা মাধ্যমের মধ্যে তুমি ঢুকিয়ে দিয়েছো। এই মাধ্যমের যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক ও ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 8, কে ইকুয়াল টু 8। তাহলে ধারকত্ব কত হবে? দেখো, একটা স্ফেয়ার বা স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে যে ক্যাপাসিট্যান্সটা হয়ে থাকে 4 পাই ফর্মুলাটা কি ছিল তোমার, এবি দিয়ে একটা ফর্মুলা হয়, আর একটা নর্মাল জাস্ট 4 পাই r² বলতে পারো, 4 পাই r², আই থিঙ্ক, বুঝতে পারলে। তো ডিরাইভ তো করতে সময় লাগবে, জাস্ট আমরা একটু দেখে নিই ফর্মুলাটা। ওকে, যে ফর্মুলাটা হয়ে থাকে মানে একটা স্ফেরিক্যাল বা স্ফেয়ারের জন্য যে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হয়, সেটা হচ্ছে তোমার সি ইকুয়াল টু 4πε0 এবি বাই বি মাইনাস এ। এটা আমি একদম ইন জেনারেল লিখলাম। ইন জেনারেল মিনস যে মানে এটা স্ফেরিক্যাল সেল কনসিডার করলাম আমি, এরকম একটা নয়, এরকম আর একটা রয়েছে, এবং যে কোনো একটা গ্রাউন্ডেড রয়েছে, ঠিক আছে। সাপোজ আউটারটা মনে করো গ্রাউন্ডেড, তাহলে আলটিমেট যে ফর্মুলাটা আসে, যদি আমরা ইয়ে করি, তাহলে সেটা 4πε0 ইন্টু রেডিয়াস এ ধরলাম, এই ভেতরেরটা এ, বাইরেরটা বি। ওকে, মানে একটা স্পেশাল কেস আমি কনসিডার করলাম, ইফ বি টেন্ডস টু ইনফাইনাইট হয়ে থাকে। ইনফাইনাইট মানে ইমাজিন করতে পারো সেটা নেই, ঠিক আছে। তাহলে বি যদি ইনফাইনাইট হয়, মানে তাহলে এখানটায় এরমভাবে বসাবে না, এটাকে এরমভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো যে সি ইকুয়াল টু 4πε0, এই এবিটাকে নিচে চলে আসো, সুতরাং 1/a মাইনাস 1/b। সো এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ, যদি বি যদি ইনফাইনাইট হয় তাহলে এটা 0 হয়ে যাবে। এটা 0 হওয়ার অর্থই হচ্ছে তোমার সি ইকুয়াল টু 4πε0 ইন্টু এ, বুঝতে পারলে। ওকে, এবার কি জানতে চেয়েছে দেখি, ধারকত্ব কত, তাই তো। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দিয়েছে, ধারকত্ব কত, তাহলে ক্যাপাসিট্যান্সটা আমাকে বের করতে হবে। আচ্ছা, যেহেতু মিডিয়ামটা কিছু বলে দিয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে দিয়েছে, সুতরাং নাও যে ক্যাপাসিট্যান্সটা হবে 4πε0 ইন্টু কে ইন্টু এ। কে হচ্ছে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, কে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যার ভ্যালু বলে দিয়েছে 8 অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, বুঝতে পারলেন। তাহলে ধারকত্ব কত, তাহলে মানে রেডিয়াসের মানটা আমরা জানি, তাহলে পুট করে তাই সব। তাহলে সি ইকুয়াল টু 4πε0 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু কে, কে হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আর বলেছে, ইন্টু এ।
এ মনে হয় 10 বলেছে, এ মনে হয় 10 বলেছে। ওকে, এইবার একটা জিনিস যেটা করা দরকার সেটা কি, এটা দেখো সিজিএস সিস্টেম বলেছে, ওটা কিন্তু আমাদের সিজি মানে যে রেডিয়াসটা কিন্তু সিজিএস সিস্টেম বলেছে, সুতরাং সেটাকে মিটারে করে নিই, তার বেশি সুবিধা হবে না। 1 মিটার ইকুয়ালটা আমরা কি জানি, 100 সেন্টিমিটার। ও করেছে তোমার 10 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, 1/1000 মিটার, সুতরাং 1/10 মিটার অথবা 0.1 মিটার। ওকে, তাহলে এটা তুমি লিখবে 0.1 ক্যাপাসিটেন্স মানে ফ্যারাডে হবে। এবার এগুলোকে তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে কিন্তু একটা আনসার তোমার চলে আসবে, বুঝতে পারলে? সো আজকে এই পর্যন্তই থাক, আজকে একটু টায়ার্ড আছি, তো আজকে আমি আর বেশি কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর ভাই পুরো ভিডিওটা দেখো, কমেন্ট করো, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। সো থ্যাংক ইউ।